হ্যালো হ্যালো স্টুডেন্ট, স্টাডি সায়েন্স @SM চ্যানেলে তোমাদের স্বাগত। এর আগে তোমাদের এনডিএর ন্যাশনাল ডিফেন্স একাডেমির যে রিক্রুটমেন্ট এক্সাম হয়, সেই এন্ট্রান্স এক্সামের প্রিভিয়াস ইয়ারের মানে গত বছর বা তার আগের বছর আসা, মানে বিগত কয়েক বছরের আগে আসা কেমিস্ট্রি রিলেটেড যে প্রশ্ন রয়েছে, সেই কেমিস্ট্রির প্রশ্নের উত্তরগুলো আলোচনা করা চলছিল। এর আগে 4টে ভিডিওতে, অর্থাৎ 2019-এর দুটো শিফট এবং 2018 সালের দুটো শিফটের ভিডিও আলোচনা করা হয়েছে, মানে কোশ্চেন আলোচনা করা হয়েছে। আগে দুটো ভিডিও 4টে ভিডিওতে আপলোড করা হয়েছে। যারা দেখোনি তোমাদের বলবো অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। আজকে এই ভিডিওতে 2017 সালের একটা শিফটের 2017 সালের 2 নম্বর শিফটের যে প্রশ্নগুলো দিয়েছিল কেমিস্ট্রি রিলেটেড, সেই প্রশ্নগুলো আলোচনা করা হবে। তাই তোমাদের বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। দেখো, 2017 2 নম্বর শিফটের প্রথম কোশ্চেন বলেছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং, এটা কিসের অ্যাকচুয়ালি, এটা হচ্ছে এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমির যে পরীক্ষাগুলো হয় কেমিস্ট্রির 2017-র 2। এর আগে 58টি কোশ্চেন আলোচনা করা হয়েছে 4টে ভিডিওতে, অর্থাৎ 4টে শিফটের। আজকে 59 নম্বর কোশ্চেন বলেছে কি, দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ কজ অফ অ্যাসিড রেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ কজ অফ অ্যাসিড রেন, মানে অ্যাসিড রেনের জন্য কে দায়ী নিম্নলিখিতগুলোর মধ্যে। 1 নম্বরে অপশান এতে আছে ওজোন, অপশান বিতে অ্যামোনিয়া, অপশান বিতে সালফার ডাইঅক্সাইড আর অপশান ডিতে কার্বন মনোক্সাইড। বলছে অ্যাসিড রেন কি? অ্যাসিড রেন হলো বাতাসে উপস্থিত কিছু গ্যাস, বিশেষত কোন কোন গ্যাসগুলো, বিশেষত কার্বন ডাইঅক্সাইড CO2, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, এই গ্যাসগুলো জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? অ্যাসিড উৎপন্ন করে। যদি এটা জলীয় বাষ্প উৎপন্ন করে কি উৎপন্ন হবে? H2CO3 কার্বনিক অ্যাসিড। এটা জলের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? H2SO4। এটা জলের সাথে বিক্রিয়া করলে কি হবে? নাইট্রিক অ্যাসিড HNO3। এই যে অ্যাসিডগুলো উৎপন্ন হলো, এগুলো জলের সাথে মিশে গিয়ে যদি বৃষ্টির সাথে মিশে মাটিতে নেমে পড়ে, তখন আমরা সেটাকে অ্যাসিড রেন বলি। তো আমাদের যে আমরা জেনারেলি অ্যাসিড রেনের জন্য দায়ী কোন গ্যাসগুলো? কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো আমাদের এখানে অপশানে দেখতে হবে কোন অপশানটা রয়েছে। অপশান সিতে রয়েছে সালফার ডাইঅক্সাইড। তাই 59 নম্বরের উত্তর কি? অ্যান্সার হচ্ছে অপশান সি। উত্তর কি? সালফার ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিড রেনের জন্য দায়ী। তারপরে 59 নম্বরের পরে 60 নম্বর কোশ্চেন কি বলেছে? দ্য ডিজায়ারেবল রেঞ্জ অফ পিএইচ ফর ড্রিঙ্কিং ওয়াটার ইজ। ড্রিঙ্কিং ওয়াটারের জন্য পিএইচের রেঞ্জ কত হয়? ড্রিঙ্কিং ওয়াটার মানে আমরা যে জলটা পানীয় জল হিসেবে ব্যবহার করি, সেই জলের পিএইচের মান কত হয়? আমরা জানি পিএইচের যে ভ্যালুগুলো, পিএইচ এটা কি? পিএইচ হচ্ছে মাইনাস লগ অফ H3O+ আয়ন, মানে 10 বেস লগের H3 আয়নের গারত্ব, এটাকে বলে পিএইচ। তো বিজ্ঞানী সোরেন সেন একজন বলে বিজ্ঞানী ছিলেন, সোরেন সেন। তিনি পিএইচ স্কেলের একটা স্কেল দিয়েছিল। পিএইচ স্কেল শুরু হয় কত থেকে? এটা 25°C উষ্ণতায় দেওয়া স্কেল। 25°C কী বলেছিল? এটা 0, মাঝে 7, এদিকে 14, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত এটাকে বলে অ্যাসিড, আর 7 থেকে 14 হলে তাকে বলে বেস। মানে যার পিএইচের মান 0 থেকে 7-এর কম তাদের বলে অ্যাসিড, আর 7-এর বেশি হলে তাকে বলে ক্ষার। আর 7 কাকে বলে? 7 বলে নিউট্রালকে বলা হয় কত? নিউট্রালকে বলে 7। তবে আমাদের যে জলটা আমরা পানীয় জল হিসেবে ব্যবহার করি, সেই জলটা সাধারণত নিউট্রাল হওয়া উচিত, মানে সেটা কি বিশুদ্ধ পানীয় জল কেমন হওয়া উচিত? এদের পিএইচের মান 7 হওয়া উচিত। কিন্তু আমাদের ড্রিঙ্কিং ওয়াটারের কিছুটা পিএইচের মান চেঞ্জ হয়। পিএইচের মান হয় কত? 6.5 থেকে শুরু করে 7, মানে ঈষৎ ক্ষারীয়, মানে হালকা আম্লিক। ক্ষারীয় নয়, হালকা কি আম্লিক হলো আমাদের যে জল পান করি সেই পানীয় জলের পিএইচের মান। তো উত্তর কী হবে? এখানে উত্তর হবে অপশান সি, অ্যান্সার। এই গেল দুটো কোশ্চেন। তারপরে দেখো 61 বলেছে কনসিডার দ্য ফলোয়িং রিয়াকশন CH4 + CO2 CO2 + 2H2O
হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাবাউট দ্য রিয়াকশান গিভেন অ্যাবাভ আর অর ইজ ট্রু। 1 নম্বর কী বলেছে, কার্বন ইজ অক্সিডাইজড। 2 নম্বর কী বলেছে, হাইড্রোজেন ইজ অক্সিডাইজড। 3 নম্বর বলেছে হাইড্রোজেন ইজ রিডিউসড। আর 4 নম্বর বলেছে কার্বন ইজ রিডিউসড। তো বিক্রিয়া কী বলতে আছে, বিক্রিয়া দিয়েছে CH4 প্লাস 2O2 CO2 প্লাস 2H2O। এই তো রিয়াকশান। এবার এই রিয়াকশানে বলেছে কি ঘটে, কার্বন অক্সিডাইজ হয়, হাইড্রোজেন অক্সিডাইজ হয়, হাইড্রোজেন রিডিউস হয় না কার্বন রিডিউস হয়। তো এই অ্যাকর্ডিং এই রিয়াকশান কী হচ্ছে, ফলোইং রিয়াকশন হচ্ছে কি, ফলোইং এই রিয়াকশান কী ধরনের রিয়াকশান, একটা মিথেনের দহন বিক্রিয়া। এটা কি মিথেনের দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া অর্থাৎ মিথেনকে বাতাসে পোড়ানো হয়েছে। এই পুড়িয়ে কী উৎপন্ন হয়েছে, কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন হয়েছে। এখানে মিথেন গ্যাস কী হয়, মিথেন গ্যাস অক্সিডাইজড হয়। মিথেন গ্যাস কী হয়, অক্সিডাইজড। CH4 কী হয়, আর O2 কী হয়, রিডিউসড হয়। O2 কী হয়, রিডিউসড হয়। তো এটাকে তো কী ধরনের বিক্রিয়া, এটি রিডক্স বিক্রিয়া। আমাদের অপশান বলেছে উত্তর কী হবে, উত্তর হবে অপশান এ অর্থাৎ অনলি ওয়ান। বলেছে কি কার্বন ইজ অক্সিডাইজড। এখানে কি অক্সিডাইজ হয়, কার্বন ইজ অক্সিডাইজড। উত্তর হলো অ্যান্সার হলো অপশান এ। তারপরে 62, নেক্সট 62 হচ্ছে ওয়াটার বয়েলস অ্যাট দ্য লোয়ার টেম্পারেচার। কী বলেছে, ওয়াটার বয়েলস অ্যাট দ্য লোয়ার টেম্পারেচার অ্যাট হাই অ্যালটিটিউডস বিকজ কি 1 নম্বর বলেছে কি দ্য এয়ার প্রেশার ইজ লেস। বি কি বলেছে আউটসাইড টেম্পারেচার ইজ লেস। সি কি বলেছে ল্যাটেন্ট হিট ইজ লেস। আর অপশান ডি বলেছে নান অফ দ্য অ্যাবাভ। ওয়াটার বয়েলস অ্যাট লোয়ার টেম্পারেচার অ্যাট হাই অ্যালটিটিউড বিকজ কারণ কি দ্য এয়ার প্রেশার ইজ লেস, মানে বাতাসের প্রেশার কম বলে। বি কি বলেছে আউটসাইড টেম্পারেচার ইজ লেস, বাইরের উষ্ণতা কম বলে। ল্যাটেন্ট হিট ইজ লেস, ল্যাটেন্ট হিট মানে লিনতাপ কম না, কোনোটাই নয়। আমরা কি জানি ওয়াটার বয়েলস অ্যাট লোয়ার টেম্পারেচার হাই অ্যালটিটিউড। হাই মানে উচ্চতায় গেলে আমরা যত আস্তে আস্তে কী হয়, যত আমরা উপরে উঠবো, উপরে উঠলে কী হয়, উপরে উঠলে চাপ কমে, তাই তো। উপরে উঠলে চাপ কমে মানে আমরা পাহাড়ের উপরে যদি যাই আমাদের চাপ প্রেশার কমে যায়, ওখানে অ্যাটমসফিয়ারিক প্রেশার কমে যায়। তো আমরা কি জানি কোনো জলের উপরে যদি জলের চাপ কমানো হয় তার জলের স্ফুটনাঙ্ক কী হয়, স্ফুটনাঙ্ক হ্রাস পায়। তো কম চাপে জলের স্ফুটনাঙ্ক কী হয়, হ্রাস পায়। সেজন্য বলছে কি ওয়াটার বয়েলস অ্যাট লোয়ার টেম্পারেচার, মানে জল ফুটে বাষ্পে পরিণত হয় কম উষ্ণতায়, কখন উচ্চতায় গেলে। কারণ কি, কারণ সেখানে প্রেশার কম। তো উত্তর কী হবে, উত্তর হলো অপশান এ। বোঝা গেল, মানে যত উপরে উঠবো চাপ তত কমবে, আর কম চাপে জল ফুটে বাষ্পে পরিণত হয়, কম উষ্ণতায় ফুটে বাষ্প পরিণত হয়। আমরা কত জানি, আমরা জানি প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। চাপ যদি প্রমাণ চাপের কম হয়, প্রমাণ চাপের কম হলে স্ফুটনাঙ্ক কমে যাবে, চাপ প্রমাণ চাপের বেশি হলে স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। সেজন্য আবার কীভাবে প্রেশার কুকার ব্যবহার করা হয়, প্রেশার কুকারে বলা হয় কি, প্রেশার কুকারে কার্যনীতি কি, প্রেশার কুকারের কার্যনীতি হচ্ছে চাপ বৃদ্ধি করে স্ফুটনাঙ্ক বৃদ্ধি করা। তাই প্রেশার কুকারে স্ফুটনাঙ্ক প্রায় 120 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। প্রেশার কুকার একটা স্ট্যান্ডার্ড, প্রেশার কুকারের স্ফুটনাঙ্ক কত হয়, 120 ডিগ্রি সেন্টিগ্রেড। কার স্ফুটনাঙ্ক, জলের স্ফুটনাঙ্ক। তাই প্রেশার কুকারের জলের চাপ বৃদ্ধি পায়, চাপ বৃদ্ধি পেলে কী হয়, এখানে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। আশা করছি সকলে বোঝা যাচ্ছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর আরও ভিডিও দেখার জন্য প্লেলিস্টে গিয়ে দেখে আসো, প্লেলিস্টে দেখবে প্রত্যেকটা টপিক ওয়াইজ, মানে সাল ওয়াইজ, ইন্ডিয়ার সাল ওয়াইজ অ্যাড করা রয়েছে। তারপরে 63 কী বলেছে, 63তে বলেছে হাউ মাস CO2 ইজ প্রডিউসড অন হিটিং অফ 1 kg অফ কার্বন। হাউ মাস CO2 ইজ প্রডিউসড অন হিটিং অফ 1 kg অফ কার্বন, মানে 1 কেজি কার্বন থেকে কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাবো, তাই তো। 1 কেজি কার্বন থেকে কতটুকু আমরা অক্সিজেন পাবো। আমাদের রিয়াকশন কি, কার্বন যোগ O2 কি উৎপন্ন হয়, CO2 উৎপন্ন হয়, তাই তো। CO2 উৎপন্ন হয়, তো বিক্রিয়া কি এখানে 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 1 মোল CO2 উৎপন্ন হয়। কারণ কি, এটা বিক্রিয়া, এটা সমাধান করা আছে। কী করা, এটা ব্যালেন্স করা আছে। এটা কি ব্যালেন্স আছে, ব্যালেন্স থাকলে কি বলা যায়, এটা কিছু নেই, মানে 1 মোল 1 মোল 1 মোল। তবে 1 মোল সি এর ওজন কত, 12 গ্রাম, আর 1 মোল CO2 ওজন কত, 44 গ্রাম। আমরা এখান থেকে বলতে পারি 12 গ্রাম সি থেকে
CO2 কত পাবো? CO2 পাবো 12 থেকে পাবো 44 গ্রাম। তবে 12 বাই কত 1000 কেজি, কার্বন থেকে কতটুকু পাবো 44 বাই 1000 কেজি উৎপন্ন হবে। এবার আমাদের জানতে হচ্ছে কত কেজিতে, 1 কেজিতে। 1 কেজিতে কতটুকু উৎপন্ন হবে 44 বাই 1000 ইন্টু, এটা উল্টে যাবে 1000 বাই 12, কাটলে 3 11, অর্থাৎ 11 বাই 3 কেজি। উত্তর কী হবে 11 বাই 3 কেজি। উত্তর কত হলো 11 বাই 3 কেজি। কত নম্বর অপশান আছে 11 বাই 3 কেজি? অপশান এ, অ্যান্সার অপশান এ। তারপরে দেখো 64 নম্বর প্রশ্ন কি বলেছে, চৌষট্টি নম্বর বলেছে কি জিঙ্ক ইজ ইউজড টু প্রোটেক্ট আয়রন ফ্রম কোরোশন বিকজ জিঙ্ক ইজ, মানে জিঙ্ক দিয়ে কী করা হয় আয়রনকে প্রোটেক্ট করা হয় কি থেকে, আয়রনের মরচে পড়ার হাত থেকে আয়রনকে রক্ষা করার জন্য জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, তাই তো। তার কারণ কি? কারণ কি অপশান এতে বলেছে মোর ইলেকট্রোপজিটিভ দেন, মানে জিঙ্ক ইজ মোর ইলেকট্রোপজিটিভ দেন আয়রন। অপশান বিতে বলেছে চিপার দেন আয়রন, মানে আয়রনের থেকে সস্তা। তারপরে বলেছে এ ব্লাস্ট হোয়াইট মেটাল, জিঙ্ক একটা হোয়াইট মেটাল বলে এটাকে দেওয়া হয়। আর দিতে বলেছে এ গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, জিঙ্ক আয়রনের থেকে বেশি মাত্রায় তড়িৎ এবং তাপের পরিবহন করে বলে একে জিঙ্কের প্রলেপ দেওয়ার জন্য, জিঙ্কের প্রলেপ দেওয়া হয় আয়রনকে রক্ষা করার জন্য। আমার কাজ এখানে কোশ্চেন হচ্ছে আয়রনকে রক্ষা করার জন্য কি থেকে, কোরোশনের হাত থেকে, কোরোশন মানে মরিচে পড়া বলতে পারি আমরা, মরিচে পড়ার হাত থেকে বা ক্ষয়ের হাত থেকে আয়রনকে রক্ষা করার জন্য আয়রনের উপরে কিসের প্রলেপ দেওয়া হয়? জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। জিঙ্কের প্রলেপ দেওয়ার প্রক্রিয়ার নাম কি? প্রক্রিয়ার নাম হচ্ছে গ্যালভানাইজেশন। নাম কি? গ্যালভানাইজেশন। এই প্রক্রিয়ার নাম কি? গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন প্রক্রিয়া কি বলে? লোহার উপরে লোহার উপরে জিঙ্কের প্রলেপ, লোহার উপর জিঙ্কের প্রলেপকে বলে গ্যালভানাইজেশন প্রক্রিয়া। লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়া হয় কারণ কি? কারণ লোহা থেকে জিঙ্ক বেশি ইলেকট্রোপজিটিভ। কে বেশি ইলেকট্রোপজিটিভ? জিঙ্ক হলো বেশি ইলেকট্রোপজিটিভ। অ্যাকচুয়ালি এখানে যে প্রলেপ দেওয়ার প্রক্রিয়াগুলো মেনটেন করে কার উপরে? যেটা বেশি সক্রিয় ধাতু, মানে বেশি সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় গ্যালভানাইজেশন। তবে জিঙ্ক হচ্ছে আয়রনের থেকে বেশি ইলেকট্রোপজিটিভ, তাই জিঙ্কের প্রলেপ দেওয়া হয় আয়রনের উপরে। অ্যান্সার কী হবে? অপশান এ। তারপরে 65, নেক্সট 65 বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্যাসেস ইজ প্লেসড সেকেন্ড ইন রেসপেক্ট অফ অ্যাবান্ডেন্স ইন দ্য আর্থ অ্যাটমসফিয়ার। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্যাসেস ইজ প্লেসড সেকেন্ড ইন রেসপেক্ট অফ অ্যাবান্ডেন্স ইন দ্য আর্থ অ্যাটমসফিয়ার? অপশান এতে অক্সিজেন, অপশান বি হাইড্রোজেন, অপশান সি নাইট্রোজেন, অপশান ডি কার্বন ডাইঅক্সাইড। দ্য পারমানেন্ট গ্যাসেস হুজ মানে যে বলেছে যে আর্থের অ্যাটমসফিয়ারে যে গ্যাসগুলো পাওয়া যায় সে তার থেকে সব থেকে কম পার্থক্যের দিক থেকে 2 নম্বর পজিশনে কে আছে? 2 নম্বর পজিশনে কম পাওয়া যায় তার থেকে 2 নম্বরে আছে কি? হাইড্রোজেন। হাইড্রোজেন আছে 2 নম্বর। সব থেকে বেশি পাওয়া যায় নাইট্রোজেন, তারপরে পাওয়া যায় অক্সিজেন পরে থাকে কে? তারপরে থাকে কার্বন ডাইঅক্সাইড CO2। এভাবে করতে করতে সবার লাস্টে কে আসে? যে আসে তার থেকে বেশি পাওয়া যায় হাইড্রোজেন হচ্ছে H2 লাস্টের সেকেন্ড পজিশনে। তো উত্তর হবে বি। তারপরে 66, নেক্সট কি 66 কি বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ কেমিক্যাল চেঞ্জ? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ কেমিক্যাল চেঞ্জ? কোনটি রাসায়নিক পরিবর্তন? এ বলেছে কাটিং অফ হেয়ার, মানে চুল কাটা। অপশান বিতে বলছে গ্রেইং দ্য হেয়ার ন্যাচারালি। অপশান সিতে বলেছে সয়েলিং দ্য রেজিন ইন ওয়াটার। আর 4 কি বলছে? কাটিং দ্য ফ্রুট, মানে ফ্রুট কাটা কি? এটি কেমিক্যাল চেঞ্জ। সয়েলিং অফ রেজিন ইন ওয়াটার দিয়ে রেজিন দিয়ে যে জলের কী করা, মানে জলকে পরিশোধন করা, সেটা কি রাসায়নিক চেঞ্জ? না গ্রেইং অফ হেয়ার ন্যাচারালি, মানে ন্যাচারালি
যে রঙের চুলের যে কালার হয়ে যায় সেটা কি কেমিক্যাল চেঞ্জ? তো উত্তর কী হবে? উত্তর হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। কোনটা কেমিক্যাল চেঞ্জ কাকে বলে? কেমিক্যাল চেঞ্জ বলে যে চেঞ্জ পুনরায় আবার ফিরে আসে না, যেটা চেঞ্জ একবার হয়ে গেলে সেটা পুনরায় আগের অবস্থায় ফিরে আসা যায় না, সেটাকে বলে কেমিক্যাল চেঞ্জ। অর্থাৎ পুরো পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটে ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি হয়। তো এখানে কেমিক্যাল চেঞ্জ কী হবে? কেমিক্যাল চেঞ্জ হচ্ছে অপশান বি, মানে গ্রেইং অফ হেয়ার ন্যাচারালি। ন্যাচারালি চুলের যে রং হয়ে যায় সেটাকে বলছে কি কেমিক্যাল চেঞ্জ। তো 60 নম্বর উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি আনসার। তবে 67 কী বলেছে? হুইজ 67 কী বলছে? হুইজ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং কেমিক্যালস ইজ ইউজড অ্যাজ ওয়াশিং সোডা। মানে এই যে 4টে কেমিক্যালস দেওয়া আছে তার মধ্যে কোনটিকে ওয়াশিং সোডা হিসেবে ব্যবহার করা হয়? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। এদের মধ্যে কাকে ওয়াশিং সোডা হিসেবে ব্যবহার করা হয়? ওয়াশিং সোডা মানে কাপড় কাচা সোডা হিসেবে ব্যবহার করা হয় সোডিয়াম কার্বনেটকে কী ব্যবহার করা হয়? ওয়াশিং সোডা। উত্তর হবে কি সোডিয়াম কার্বনেট। কী ব্যবহার করা হয়? কি কাপড় কাচা সোডা হিসেবে, কাপড় কাচা সোডা। আর সোডিয়াম বাইকার্বনেটকে কী ব্যবহার করা হয়? খাবার সোডা হিসেবে ব্যবহার করা হয়, খাবার সোডা হিসেবে ব্যবহার করা হয়, মানে এটা খাওয়ার জন্য ব্যবহার করা হয়। এর সংকেত কি? NaHCO3, এটা হচ্ছে সংকেত। এর ফর্মুলা কি? Na2CO3। সোডিয়াম কার্বনেট কাপড় কাচা সোডা হিসেবে ব্যবহার করা হয়। এটা হলো 67 নম্বর কোশ্চেন। নেক্সট 68 কি বলেছে? হোয়াই ইজ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজড ফর পিউরিফাইং ড্রিঙ্কিং ওয়াটার। মানে ড্রিঙ্কিং ওয়াটারকে পিউরিফাই করার জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয় কেন? অপশান এ ইট কিলস জার্ম, এটি কি জার্মকে মেরে ফেলে। অপশান বি ইট ডিজলভ দ্য ইম্পিউরিটিস, এটি ইম্পিউরিটিস জলের মধ্যে যে ইম্পিউরিটিসগুলো থাকে মানে অদ্রব্য কণাগুলো থাকে সেগুলোকে দ্রবীভূত করে দেয়। 3 নম্বরে ইট ইজ রিডিউসিং এজেন্ট, এটি রিডিউসিং এজেন্ট সের জন্য ব্যবহার করা হয়। আর 4 নম্বর হচ্ছে ইট ইজ অক্সিডাইজিং এজেন্ট, এটি অক্সিডাইজিং এজেন্ট এর জন্য কেমিক্যালকে ব্যবহার করা হয় খাবার জলকে পিউরিফাই করার জন্য। উত্তর কী হবে? উত্তর হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি কি অক্সিডাইজিং এজেন্ট। যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি অক্সিডাইজিং এজেন্ট সেজন্য এটিকে জলকে শোধন করার জন্য ব্যবহার করা হয়। তো কেন বলতে পারি জল অক্সিডাইজিং এজেন্ট হওয়ার জন্য কেন ব্যবহার করা হয়? কারণ জলের ভিতরে যে ইম্পিউরিটিসগুলো থাকে সেটা অক্সিডাইজিং এজেন্ট হওয়ার জন্য সেগুলোকে ইম্পিউরিটিস জার্ম এগুলোকে মেরে ফেলে দিয়ে জলকে পরিশোধন করে। তারপরে 69 নেক্সট কত? 69 কি 68-এ কী হলো? 68 অপশান ডি আনসার হলো। তবে 69-এ কী বলেছে? 69-এ দেখো কী বলেছে? বলেছে যে দ্য প্রিন্সিপাল ইউজ অফ হাইড্রোফ্লোরিক অ্যাসিড ইজ, দ্য প্রিন্সিপাল ইউজ অফ হাইড্রোফ্লোরিক অ্যাসিড। হাইড্রোফ্লোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে HF হল হাইড্রোফ্লোরিক অ্যাসিড। এখানে দেখো কি নেই, তবু এটা একটি অ্যাসিড রূপে মানে বিহেভ করে, আচরণ করে। হাইড্রোফ্লোরিক অ্যাসিডকে বলা হয় কারণ কি? কারণ অ্যাজ ওয়াচিং গ্লাস বিতে বলেছে অ্যাজ এ ব্লিচিং এজেন্ট, অ্যাজ অ্যান এক্সট্রিমলি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। আর ডিতে বলেছে ইন দ্য প্রিপারেশন অফ স্ট্রং অর্গানিক ফ্লোরিন কম্পাউন্ড। তবে প্রিন্সিপাল ইউজ অফ হাইড্রোফ্লোরিক অ্যাসিডের প্রিন্সিপাল ইউজ কি? হাইড্রোফ্লোরিক অ্যাসিড দিয়ে গ্লাস তৈরিতে ব্যবহার করা হয়। হাইড্রোফ্লোরিক অ্যাসিড গ্লাসের সারফেস তৈরিতে বা গ্লাস তৈরিতে কী করা হয়? হাইড্রোফ্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তাই উত্তর হবে উত্তর এ, হাইড্রোফ্লোরিক অ্যাসিড গ্লাস তৈরিতে ব্যবহার করা হয়। নেক্সট 70 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো? বলেছে যে দ্য পিসিস that has the same number of electron as Cl1735। তো কী বলছে? Cl1735 সমান
ইলেকট্রন রয়েছে কার? দ্য সেম নাম্বার অফ ইলেকট্রন অ্যাজ Cl3517। তো Cl1735 কতগুলো ইলেকট্রন থাকে? এখানে ইলেকট্রনের সংখ্যা কত? আমরা জানি প্রোটন যতগুলো ততগুলো ইলেকট্রন থাকবে, যেহেতু এটা নিউট্রাল স্পিসিস। তো 17টা কি আছে? ইলেকট্রন রয়েছে এখানে কার? Cl17তে। তো অপশান এতে দিয়েছে কত? অপশান এ দিয়ে আছে, দেখো অপশান এতে দিয়েছে যে S1632। তো এখানে ইলেকট্রন কত? এখানে ইলেকট্রন 16টা। বিতে কি বলেছে? S+1634। তো এখানে কতগুলো হবে? S+1634 এস প্লাস মানে এখানে কি এস থেকে একটা ইলেকট্রন কমে গেছে, তবে তো এস প্লাস তৈরি হয়। এস এর নর্মাল ইলেকট্রন কত? 16টা, কিন্তু এস থেকে একটা ইলেকট্রন কমে গেছে, সেজন্য কটা এখন ইলেকট্রন? এখন হচ্ছে এস প্লাসে 15টা ইলেকট্রন। তো অপশান সিতে কী বলেছে? Ar+4018। আর্গনে ইলেকট্রন কত থাকে? 18টা থাকে। এর প্লাস হওয়ার জন্য একটা ইলেকট্রন কমে গিয়ে 17টা ইলেকট্রন। আর ডিতে কী বলেছে? ডিতে দেখো বলেছে S2-1632। এসে কত ইলেকট্রন থাকে? 16টা। আর যেহেতু S2-2 হওয়ার জন্য ইলেকট্রন কতগুলো হবে? 2 হওয়ার জন্য 16 আর 2 18টা ইলেকট্রন থাকে বর্তমানে। তো উত্তর কী হবে? উত্তর হচ্ছে অপশান সি, অর্থাৎ 17টা ইলেকট্রন কার থাকে? সিতে। Ar+18 সমান ইলেকট্রন বর্তমানে। তারপরে নেক্সট হচ্ছে 71। নেক্সট কত? নেক্সট হচ্ছে 71। দেখো কি বলেছে? বলেছে দ্য আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম, দ্য আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম ইন দ্য গ্রাউন্ড স্টেট ইজ, মানে গ্রাউন্ড স্টেটে হাইড্রোজেন অ্যাটমের গ্রাউন্ড স্টেটের আয়নাইজেশন এনার্জির মান কত? আয়নাইজেশন এনার্জি, আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জি কাকে বলে? আয়নাইজেশন এনার্জি হচ্ছে, আমরা যদি সংক্ষেপে আয়নাইজেশন এনার্জি বুঝি, তাই সংক্ষেপে আয়নাইজেশন এনার্জি বলে কোনো একটি পরমাণুকে স্থিত অবস্থায়, সম্পূর্ণ ভূমিস্তর অবস্থায়, তাকে গ্যাসীয় অবস্থায় নিয়ে গিয়ে যদি তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে বর্জন করি, তবে যে পরিমাণ বাইরে থেকে আমাকে শক্তি দিতে সেই একটি ইলেকট্রন বর্জন হয়ে একক ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হবে, সেই পরিমাণ শক্তিকে বলা হয় তার আয়নাইজেশন শক্তি। তো আয়নন শক্তি বা আয়নাইজেশন শক্তি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেটে কত হয়? গ্রাউন্ড স্টেটে হয় 13.6 ইভি। এর মান কত হয়? 13.6 ইভি। উত্তর হবে অপশান বি। বিগত 13.6 ইভি। এটাকে জুলে নিয়ে গেলে কত হবে? 2.18 ইন্টু 10⁻18 জুল। উত্তর হলো অপশান বি আনস। তারপরে 72। নেক্সট 72 কী বলেছে? দেখো 72 বলেছে, সরি এটা গেল 72 গিয়েছে, 71টা বাদ বলে 71 কী বলেছে? দেখো বলেছে যে দ্য কম্পাউন্ড, এটা কত? এটা হচ্ছে 72, উপরে এটা গেছে 72, এবার হচ্ছে 71। বলেছে 71 কী আছে? বলেছে যে দ্য কম্পাউন্ড C12H12O4, তাই তো? C6H12O4 এই কম্পাউন্ডারায় কী কন্টেন্ট করে? 22 অ্যাটমস পার মোল, মানে পার মোলে 22টা অ্যাটম থাকে। ভুল, অপশানে কি বা পার মোলে কতগুলো অ্যাটম থাকবে? পার মোলে অ্যাটম থাকবে Na ইন্টু 22, মানে পার মোলে থাকবে Na সংখ্যক অণু, আর একটা অণুতে 22টা পরমাণু রয়েছে। এই যৌগটার 22টা পরমাণু, 6টা কার্বন, 12টা অক্সিজেন এবং 4টে, এই 12টা হাইড্রোজেন, 6টা অক্সিজেন, এই 4টে অক্সিজেন। টোটাল কত? 6, 12, 4, 22টা। তো 22টা পরমাণু থাকে একটি অণুতে, আর একটা মোলে অণু সংখ্যা কত? Na, তাই Na গুণ 22। এটা গেল। তবে অপশান এ ভুল দিয়েছে। তারপরে অপশান বিতে বলেছে টুয়াইস দ্য মাস পার্সেন্ট অফ হাইড্রোজেন অ্যাজ কম্পেয়ার্ড অফ টু দ্য মাস প্রেজেন্ট পার্সেন্ট অফ কার্বন। বলেছে কি বলেছে? 2 নম্বরে টুয়াইস দ্য মাস পার্সেন্ট অফ হাইড্রোজেন। হাইড্রোজেনে কত? হাইড্রোজেন কত? 12টা হাইড্রোজেন থাকার জন্য 12টা হাইড্রোজেনের ওজন কত? 12 গ্রাম। আর 6টা কার্বন থাকলে কত? 6টা কার্বনের ভর হচ্ছে 12 গুণ 6, 72 গ্রাম, তাই তো? তবে এখানে অপশান বিতে বলেছে যে কার্বনের দ্বিগুণ, মানে 2 দ্বিগুণ করলে এটা সেটা সমান হবে, তাই তো? কিন্তু কি এটা সমান? 2 হলো 24 আর এটা হচ্ছে 72। তবে অপশান বিও ভুল। মানে এটা কি বলেছে? বলেছে যে অপশান এতে বলেছিল যে পার মোলে পরমাণুর সংখ্যা 22টি, কিন্তু পার মোলে পরমাণু থাকে, পরমাণু অণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যার সমান, আর একটা অণুতে থাকে এতটি, তার টোটাল অণু হচ্ছে 22। Na সংখ্যক হচ্ছে পরমাণুর সংখ্যা। তো এই অপশানে ভুল বলেছিল। অপশান বিতে কি বলেছে? যে হাইড্রোজেনের যে টোটাল পার্সেন্টেজ রয়েছে ওই যৌগটার ভিতরে, তার দ্বিগুণ
কার্বনের পরিমাণের সমান, তো সেটা ভুল। অপশান সিতে বলেছে 6 টাইম অফ মাস প্রেজেন্ট এ পার্সেন্ট অফ কার্বন অ্যাজ কম্পেয়ার টু দ্য মাস প্রেজেন্ট পার্সেন্ট অফ হাইড্রোজেন। তো কী হচ্ছে এখানে অপশান সিতে, কার্বন আছে কত 72, কার্বন আছে 72, 12 গুণ 6, আর হাইড্রোজেন আছে কত 12টি, 12টি থাকলে কত হবে 12টি থাকলে 1 গুণ 12 সমান 12, এর 6 গুণ কত হবে 6 গুণ 72 সমান হচ্ছে না, তবে সেজন্য উত্তর হবে অপশান সি। মানে আর কার্বন থাকে ধরে নিচ্ছি হাইড্রোজেনের পরিমাণ 12 আর কার্বনের পরিমাণ 72, 6 দ্বিগুণ করলে সমান, সেজন্য 6 টাইম বলেছে যেটা, সেজন্য অপশান সি ঠিক। নেক্সট 73তে কি বলেছে, when pure water boils vigorously the bubbles that rise to the surface are composed primarily of, when pure water boils vigorously, যখন বিশুদ্ধ জলকে অনেক ভিগোরাসলি হিট করা হয়, the bubbles that rise to the surface are composed primarily of air, hydrogen and oxygen, water vapor। এখানে কি থাকে অ্যাকচুয়ালি ওয়াটার ভেপার উৎপন্ন হয়, যখন ওয়াটারকে ভিগোরাসলি হিট করা হবে সারফেস থেকে উৎপন্ন হবে ওয়াটার ভেপার, অপশান ডি ওয়াটার ভেপার। নেক্সট দেখো, নেক্সট এবং এটা শেষ কোশ্চেন 74, 74 নম্বর প্রশ্ন কী বলেছে, 74 শেষ প্রশ্ন বলেছে কি, হুইচ কম্পাউন্ড হোয়েন ডিজলভ ইন ওয়াটার কন্ডাক্টস ইলেকট্রিসিটি অ্যান্ড ফর্মস এ বেসিক সলিউশন। হুইচ কম্পাউন্ড হোয়েন ডিজলভ ইন ওয়াটার, ওয়াটারে ডিজলভ করলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট ইলেকট্রিসিটি তড়িৎ পরিবহন করে এবং ফর্মস এ বেসিক সলিউশন, একটা বেসিক সলিউশন তৈরি করে। উত্তর হবে কি NaOH, উত্তর হবে কি অপশান ডি NaOH। NaOH কি ক্ষারীয়, জলীয় দ্রবণ, এটা দিলে জলীয় দ্রবণে তড়িৎ প্রদান করে এবং সেটি বেসিক সলিউশন তৈরি করে। এই গেল তোমাদের 2017 সালের NDA পরীক্ষায় আসা কেমিস্ট্রি রিলেটেড প্রশ্নগুলি। আশা করছি ভিডিওটি অনেকের ভালো লেগেছে, যাদের কোথাও কিছু অসুবিধা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওর ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই ভিডিওর ফিডব্যাক দেবে কমেন্ট বক্সে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এরকম প্রত্যেকটি সালের চ্যাপ্টার কেমিস্ট্রির কোশ্চেন আনসার পাওয়ার জন্য।